Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট 4 ডিসকাস করব। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটি পার্ট আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। পার্ট 1-এ আমি স্ট্রাকচার এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্ট্রাকচার এবং কতগুলি পার্ট, কতগুলি আর্টিকেল, এগুলো সব ডিসকাস করেছিলাম। তারপরের পার্ট 2তে আমি ডিসকাস করেছিলাম টোটাল মানে কোন কোন আর্টিকেল কোন পার্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং পার্ট 3তেও ডিসকাস করেছিলাম কতগুলো, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন কোথায় কোথায় থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এবং আজ পার্ট 4-এ আমি বলবো যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আর্টিকেল 12 to 35 ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ঠিক আছে। এবার ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। এই সম্বন্ধে ফুল ডিটেলস আমি আর্টিকেল 12 to 35 কোন আর্টিকেলের মধ্যে কি পড়ছে সব আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে। চলো শুরু করা যাক। মৌলিক অধিকার আর্টিকেল 12 to 35 মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো, ভারতীয় নাগরিকদের কি কি মৌলিক অধিকার দেওয়া হবে তা চূড়ান্ত করে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে একটি কমিটি, ঠিক আছে। বলেছে ভারতীয় নাগরিকদের মধ্যে মৌলিক অধিকার যেগুলি আছে, ঠিক আছে, কি কি মৌলিক অধিকার দেওয়া হবে তা চূড়ান্ত করে মানে সিদ্ধান্ত নেয় একটা কমিটি গঠন করে। সেই কমিটি গঠন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর আমি যে পয়েন্টগুলো দিচ্ছি সবগুলোই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটিও বাদ দেবে না, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে বলেছে মৌলিক অধিকারগুলি সংবিধানে 32 ধারা অনুযায়ী সুরক্ষিত, মানে আর্টিকেল 32 দ্বারা টোটাল যে আর্টিকেল 12 to 35 যতগুলো আছে সবগুলো আর্টিকেল 32 দ্বারা সংরক্ষিত, ঠিক আছে, সুরক্ষিত আছে। এরপর দেখো, কেবলমাত্র সংবিধান সংশোধন করেই মৌলিক অধিকারের পরিবর্তন করা যায়, ঠিক আছে। অনলি সংবিধানে সংশোধন করলেই তবে মৌলিক অধিকারের পরিবর্তন করা যাবে, আর কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। এরপর দেখো, শুরুতে সংবিধান 7টি মৌলিক অধিকার ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমানে টোটাল 6টি। মনে থাকবে, এইটা কোশ্চেনটা এসএসসির এক্সামে বিভিন্ন অনেক এক্সামে এসছে এবং ডাব্লিউবিসিএসও আসতে পারে, ঠিক আছে। বর্তমানে টোটাল মৌলিক সংখ্যা কতগুলি? 6টি, ঠিক আছে। 7টি ছিল, 6টি, তার মধ্যে কোনটি বাদ গেছে সেটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। ও যে সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের তালিকাভুক্ত নয়। যে টোটাল 7টি ছিল, এখন 6টি, তার মধ্যে যেটি বাদ গেছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। এটি এখন মৌলিক অধিকারের মধ্যে না, ঠিক আছে। এরপর দেখো, এটি 44তম সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার এখন আইনগত অধিকার। বলছে 44তম যখন সংশোধনী হয়েছিল তখন সম্পত্তির অধিকার সবারই নিজস্ব আইনগত অধিকার হয়েছিল, সেটি মৌলিক অধিকারের মধ্যে ছিল না। এবং এটি 1978 সালে 44তম সংশোধনী হয়েছিল। 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার নিজস্ব আইনগত অধিকার হয়েছিল, ঠিক আছে। ওটা মৌলিক অধিকারের মধ্যে ছিল না, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে কত সালে 44তম সংশোধনী হয়েছিল? 1978 সালে, ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো, টোটাল যে 6টি অধিকার আমাদের, সেইগুলি হচ্ছে: 1 নম্বর হচ্ছে সমান অধিকার, দ্বিতীয় হচ্ছে স্বাধীনতার অধিকার, তৃতীয় হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, চতুর্থ হচ্ছে ধর্মীয় অধিকার, পঞ্চম হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, এবং 6 হচ্ছে সংবিধানের উপচারের অধিকার, ঠিক আছে। এরপর দেখো, বলছে ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের 3য়তম পার্টে আছে, ঠিক আছে। 3rd পার্টে ফান্ডামেন্টাল রাইটস আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। টোটাল যে 25 পার্টস আছে তার মধ্যে 3rd পার্টে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার ডিসকাস করা হয়েছে। এবার দেখো, আর্টিকেল 12 to 35 পর্যন্ত হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এবার কোন আর্টিকেলে কী কী দেওয়া হয়েছে সেই সব আমি পুরো ডিসকাস করে দিচ্ছি। আর্টিকেল 12 খালি শুধু ডেফিনেশন দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটসের মানে সংজ্ঞা দেওয়া হয়েছে, ডিটেলসটা দেওয়া হয়েছে। এবং আর্টিকেল 13 কী বলা হয়েছে? লজ ইনকনসিস্টেন্স উইথ অর ইন ডেরোগেটেড অর ইন ফান্ডামেন্টাল রাইটস, বলেছে মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইন এবং সেই সম্বন্ধে অবহিত করা হয়েছে, ঠিক আছে। বুঝতে পারলে, মানে আর্টিকেল 30-তে বলা হয়েছে মৌলিক অধিকারের সঙ্গে যেসব আইন থাকবে সেই সম্বন্ধে ডিসকাস করা হয়েছে। এরপর দেখো, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার যেটা পড়াচ্ছি সেটি হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, মানে হচ্ছে সমান অধিকার, 1 নম্বর যেটা,
ঠিক আছে, এটা আর্টিকেল 42-18। এই দুটি কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার এক্সামে এসছে যে আর্টিকেল কি বলে সমান অধিকার, রাইট টু ইকুয়ালিটি কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে আছে, আর্টিকেল 14-18। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আর্টিকেল 14-এ কি বলা হয়েছে দেখো, আর্টিকেল 14-এ বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন, বলছে আইনের চোখে সবাই সমান, এটা বলা হয়েছে আর্টিকেল 14-এ। আর্টিকেল বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন, আমি ইংলিশ এবং বাংলা দুটোতেই করেছি, যে যেটাতে পড়তে ইচ্ছুক সে সেটাতে পড়বে। ঠিক আছে, এরপরে দেখো আর্টিকেল 15। আর্টিকেল 15-এ কি বলেছে, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, সেক্স ইটিসি, বলেছে ধর্ম, জাতি, জাত, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ না করা। ঠিক আছে, আর্টিকেল 15-এ বলেছে যে ধর্ম বা জাতি বা লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ করা যাবে না। ঠিক আছে, এরপর নেক্সট দেখো আর্টিকেল 16। আর্টিকেল 16-এ কি বলেছে, ইকুয়াল অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়, বলছে সরকারি নিযুক্তির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দেওয়া হবে, কাউকে কম কাউকে বেশি এরকম দেওয়া যাবে না। ঠিক আছে, ইকুয়াল অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি নিযুক্তির ক্ষেত্রে সমান অধিকার। এবং আর্টিকেল 17, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল। ঠিক আছে, এইখান থেকে প্রত্যেকটা এক্সামে কোশ্চেন এসছে। ঠিক আছে, এসএসসি বিভিন্ন এক্সামে এসছে এবং ডাব্লিউবিসিএস আসার খুব চান্স আছে এই কোশ্চেনটা। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা দূরীকরণ, এটা কোন আর্টিকেল, আর্টিকেল 17। একটা একদম পুরো মুখস্থ করে নেবে। ঠিক আছে, আর্টিকেল 12-35, তার মধ্যে আর্টিকেল 17 হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, মানে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা দূরীকরণ। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 18। আর্টিকেল 18-এ কি বলা হয়েছে, অ্যাবলিশন অফ টাইটেল মানে হচ্ছে উপাধি রদ করা, যে কেউ কোনো উপাধি নিতে পারবে না, সেটা রদ করা হয়েছে আর্টিকেল 18-এ। ঠিক আছে, এরপর দেখো মানে সবার সমান অধিকারে এটা শেষ হয়ে গেল। এবার দেখো রাইট টু ফ্রিডম, এবার সেকেন্ড যেটা আছে মৌলিক অধিকারের দ্বিতীয় যেটা আমাদের মৌলিক অধিকার, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতার অধিকার। এটি হচ্ছে আর্টিকেল 19-22। আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত হচ্ছে রাইট টু ফ্রিডম। আর্টিকেল 19-এ কি বলেছে, 6 রাইটস, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্ট অ্যান্ড প্রফেশন, এই 6টি রাইটের মানে বাক স্বাধীনতা, প্রবৃত্তি স্বাধীনতা রক্ষা করা, মানে এই 6টি রাইটে তুমি যে যা খুশি বলতে পারে। ঠিক আছে, কাউকে কোনো রকম বাধা দেওয়া হবে না, যে সে কোনো টপিকের উপর বা কিছুর উপর তার স্বাধীনতার উপর কেউ তাকে রোধ করতে পারবে না। এটা বলা হয়েছে আর্টিকেল 19-এ। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 20। আর্টিকেল 20-তে কি বলা হয়েছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিক্টস অফ অফেন্স, বলছে অপরাধী প্রমাণিত হলে প্রাপ্ত সংরক্ষণ। ঠিক আছে, মানে মানে কেউ যদি অপরাধী প্রমাণিত হয় তাকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তাকে কোনো রকমভাবে বাঁচানো যাবে না, তাকে শাস্তি পেতেই হবে। সেই শাস্তিটার জন্য যে যতটা টাইম শাস্তি পাবে সেটাই হচ্ছে প্রাপ্ত সংরক্ষণ। ঠিক আছে, কোনো রকম ছাড় পাবে না সেটাতে। ঠিক আছে, এবার আর্টিকেল 21। আর্টিকেল 21-এ কি বলেছে, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষা করা হয়। ঠিক আছে, আর্টিকেল 21 সবাই নিজের জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষা পাবে। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 22। আর্টিকেল 22-তে কি বলেছে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সংরক্ষণ পাবে। কিছু ক্ষেত্র থাকবে সেইগুলোর জন্য, সেই সব ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সংরক্ষণ পাওয়া যায়। ঠিক আছে, এরপর থার্ড যেটা আমাদের অধিকার, সেটা হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লোরেশন। ঠিক আছে, মনে হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এটা হচ্ছে আমাদের থার্ড অধিকার। তৃতীয় অধিকার এটা হচ্ছে আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 মধ্যে বিলংস করে। ঠিক আছে, এবার দেখে নাও আর্টিকেল 23 কি বলেছে। আর্টিকেল 23 বলেছে প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার, বলছে জোর করে কাজ করানো, দুর্ব্যবহার ও মানুষের ক্ষতি রোধ করা। বলছে কেউ জোর করে কাউকে কাজ করাতে পারবে না এবং কাউকে দুর্ব্যবহারও করতে পারবে না, এবং মানুষের ক্ষতিও করতে পারবে না, সেই সব নিয়ম করা হয়েছে আর্টিকেল 23-তে। ঠিক আছে, বুঝে গেছো আশা করি। কোনো রকম প্রবলেম হলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার আর্টিকেল 24। আর্টিকেল 24-এ কি বলেছে, যেটা খুব ইম্পর্টেন্ট, এটাও বিভিন্ন এক্সামে এসছে,
প্রভিশন অফ এমপ্লয়ি অফ চাইল্ড ইন ফ্যাক্টরি, বলছে ফ্যাক্টরিতে বা কারখানাগুলোতে প্রভৃতি স্থানে শিশুদের নিয়োগ রোধ করা, কোনো রকমভাবে শিশুদের নিয়োগ করা যাবে না। শিশুদের যদি নিয়োগ করে তাদের তাদের শাস্তি, উপযুক্ত শাস্তি পেতেই হবে, ঠিক আছে, এখানে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এরপর দেখো এরপর দেখো যেটা ফোর্থ নিয়ম হচ্ছে সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, বলেছে ধর্ম স্বতন্ত্রতা অধিকার। এটা আমাদের চতুর্থতম মানে ফোর্থ অধিকার, ঠিক আছে। এটা আর্টিকেল 25 to 28 মধ্যে বিলংস করে। এবার দেখে নাও আর্টিকেল 25-এ কি বলতে চেয়েছে। আর্টিকেল 25-এ বলতে চেয়েছে ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন পার্টিকেলস অ্যান্ড প্রোপাগেশন ইন রিলিজিয়ান, বলছে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা। যে ধর্ম থেকে বিলংস করে সে সেই ধর্ম নিয়েই পালন করতে পারবে, তাকে কেউ জোর করে কোনো রকম মানে অন্য ধর্ম তাকে নেওয়াতে পারবে না, ঠিক আছে। এটি আর্টিকেল 25-এ বলা হয়েছে, ঠিক আছে। কেউ কাউকে জোর করে মানে সব নিজের নিজের বুদ্ধি অনুযায়ী যে কোনো নিজের ধর্ম পালনের স্বাধীনতা, কেউ যদি ইচ্ছা করে ধর্ম চেঞ্জ করতে যাও সে সেটাও করতে পারবে, ঠিক আছে। এবং আর্টিকেল 26-এ কি বলেছে দেখো, ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, যে কোনো ধর্মী কাজে অংশগ্রহণ করা, এটা বলা হয়েছে আর্টিকেল 26-এ। যে যার খুশি যে কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করতেই পারে, ঠিক আছে। এবার দেখো আর্টিকেল 27 কি বলেছে। আর্টিকেল 27 বলেছে ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ ট্যাক্স ফর প্রমোশন অফ এনি রিলিজন, বলছে যে কোনো ধর্মীয় কাজের জন্য কর প্রদান না করা, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে কোনো মানে পাড়ায় দেখবে যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তখন অনেক জায়গায় চাঁদা নিতে আসে, সেটা কিন্তু আর্টিকেল থেকে মানা করা আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানা করা আছে যে কাউকে জোর করে কেউ কোনো রকম টাকা নিতে পারবে না, ঠিক আছে। ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ ট্যাক্স ফর প্রমোশন অফ এনি রিলিজন, যে কোনো ধর্মীয় কাজের জন্য কর প্রদান না করা। এরপর আর্টিকেল 28 কি বলেছে, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়ান ইনস্ট্রাকশন অর ওরশিপ, ঠিক আছে। এটার মানে হচ্ছে বলেছে যে নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মিক প্রচার সবার অংশ নেওয়া ও ধার্মিক প্রচারের নির্দেশ দেওয়া, বলছে যে কোনো যে কোনো ধর্মীয় কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমভাবে প্রচার করা যাবে না, ঠিক আছে। এরপর দেখো নেক্সট অধিকার হচ্ছে আমাদের কালচার অ্যান্ড এডুকেশন রাইটস, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এটি হচ্ছে আর্টিকেল 29 to 30 পর্যন্ত, ঠিক আছে। আর্টিকেল 29-এ কি বলেছে দেখো, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি, এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। এটি বলা হয়েছে আর্টিকেল 29, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা। এরপর দেখো আর্টিকেল 30 থেকে বলা হচ্ছে রাইট অফ মাইনরিটি টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে বলা হচ্ছে সংখ্যালঘু মানুষদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকারী। যারা খুব ব্যাকওয়ার্ড মানুষ তাদের জন্য মানে তাদের কোনো রকমভাবে পিছিয়ে যেন না পড়ে তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং সেটা সঠিকভাবে পরিচালনা করানো, সেটা বলা হয়েছে আর্টিকেল 30-তে। এরপর দেখো আর্টিকেল 31 কি হয়েছে, আর্টিকেল যখন সংশোধন হয়েছিল তখন আর্টিকেল 31 রদ করা হয়েছিল, ঠিক আছে। এখানে আর কোনো নিয়ম নেই এটাতে আর্টিকেল 31-এ। এরপর দেখো যেটা লাস্ট সিক্সথ হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমিডিস, মানে হচ্ছে সাংবিধানিক উপচারের অধিকার, ঠিক আছে। এটা সব থেকে লাস্ট আমাদের আর্টিকেল 32, যেটা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল। এখানে কি বলেছে, রেমেডিস ফর এনফোর্সমেন্ট অফ রাইট কনফার্ড বাই দিস পার্ট, বলছে এই ভাগে আর্টিকেল 32-তে বর্ণিত অধিকারগুলি রক্ষা করা, বলা হচ্ছে মানে এই ফান্ডামেন্টাল রাইটসে মানে মৌলিক অধিকারে যতগুলি আমাদের রাইটস বলা হয়েছে সেইগুলি রক্ষা করা, কোনোভাবেই সেগুলোকে রদ করা যাবে না, সেটা বলা হয়েছে আর্টিকেল 32-তে। এরপর দেখো আর্টিকেল 32 রিলেটেড কিছু জিকে। সংবিধানে এই ধারা অনুযায়ী যে কোনো নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে, ঠিক আছে। আর্টিকেল 32-তে এই কোশ্চেনটা অনেকবার এসছে যে সুপ্রিম কোর্ট যাওয়ার জন্য এটা কোন আর্টিকেলে দেওয়া আছে, নিজের মৌলিক অধিকারের জন্য যে কোনো মানুষ তার সুপ্রিম কোর্টে যেতে পারে, এটি আর্টিকেল 32-তে বলা হয়েছে, ঠিক আছে। সংবিধানের এই ধারাকে সংবিধানের মূল স্তম্ভ বলা হয়,
ঠিক আছে, ইনস্টিটিউশনের ইন্ডিয়ান কনস্টিটিউশনের এটিকে মূল স্তম্ভ বলা হয় আর্টিকেল 32কে। এবং সবথেকে লাস্ট যেটা, ডক্টর বি.আর. আম্বেদকর এই ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন এক্সামে আসতেই পারে। ঠিক আছে, ডাব্লিউবিসিএসও আসতে পারে যে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানকে আর্টিকেল 32কে আত্মা বলা হয়েছে, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়েছে, বা ভারতীয় সংবিধানের আত্মা কে বলছেন, ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 33। আর্টিকেল 33 কি বলেছে, পাওয়ার অফ পার্লামেন্ট টু মডিফাই দ্য রাইট কনফার্ড বাই দিস পার্ট ইন দ্য অ্যাপ্লিকেশন টু ফোর্স। ঠিক আছে, বলেছে এই পদে বর্ণিত অধিকারগুলি পরিবর্তন ও প্রয়োগের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। একমাত্র এই যতগুলি বলা হয়েছে অধিকার, সেগুলোর পরিবর্তন ও প্রয়োগের ক্ষমতা একমাত্র সংসদই পারবে, আর কেউ পারবে না। ঠিক আছে, এটা বলা হয়েছে আর্টিকেল 33-তে। এবং আর্টিকেল 34-এ কি বলা হয়েছে দেখো, রেস্ট্রিকশন অন রাইট কনফার্ড বাই দিস পার্ট while martial law is the force in any area। বলেছে সামরিক আইন জারি থাকলে এই অধিকারগুলির উপর বিধিনিষেধ জারি করা হয়। কোনোরকম কোনো এমার্জেন্সি হয়ে গেলে, ঠিক আছে, সেই সময় এই অধিকারগুলির উপর বিধিনিষেধ জারি থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং সব থেকে লাস্ট যেটি হচ্ছে আর্টিকেল 35। আর্টিকেল 35-এ কি বলা হয়েছে, আর্টিকেল 35-এ বলা হয়েছে legislation to give effect to the provision of the part। এই অধিকারগুলি সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা হয়। যতগুলি আমরা এখানে যতগুলো আইন মানে যতগুলো অধিকার আছে, টোটাল 6টি অধিকার যেটা আছে মৌলিক অধিকার, এইগুলি সুনিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করা হয়, সেটা বলা হচ্ছে আর্টিকেল 35-এ। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, এবং কোথাও কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আপনার সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দিতে পারবো। ঠিক আছে, এবং কমেন্ট করবেন যদি কোনো ভুল কিছু দেখতে পারেন। এবং তাছাড়াও আমি একটা ডেলি জিকে পেজ স্টার্ট করেছি, সেইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সবাই পেজটাতে জয়েন করে নেবে। এবং তাছাড়াও একটা গ্রুপও স্টার্ট করেছি, ফেসবুক গ্রুপ, যেখানে বিভিন্ন ধরনের এক্সাম যেগুলো হয় সেই এক্সামগুলোর বিভিন্ন ধরনের কোশ্চেন পেপার অথবা পিডিএফ ফাইল তো আমি এটারও পিডিএফ ফাইল আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে আগে জয়েন করে নেবে। এবং ফেসবুক গ্রুপেও জয়েন করে নেবে। ওখানে কোনো রকম কোনো ফর্ম ফিল আপে অসুবিধা হলে বা কোনো রকম প্রবলেম হলে সেখানে কমেন্ট করবে, আমি সেখানে সব হওয়ার কমেন্টের অ্যান্সার দেবো। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যারা আর একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সবার আগে ভিডিওটি দেখার জন্য, এবং তাদের কোনো রকম আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবাই দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।